জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকরণ করছে পাকিস্তান, দাবি মার্কিন গোয়েন্দাদের। জানিয়ে দিব ট্রাম্পের নয়া নীতিতে উদ্বেগ নেতানিয়াহুর, একঘরে হচ্ছে ইসরায়েল। আরো জানিয়ে দিব নিজেদের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি বন্ধ করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। এবং আরো জানিয়ে দিব গাজায় স্কুলে ইসরায়েলি বোমা হামলা, নিহত 25। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা, বলছে প্রধানমন্ত্রী রবার্ট আবেলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকরণ করছে পাকিস্তান, দাবি মার্কিন গোয়েন্দাদের। পাকিস্তান গোপনে তাদের পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকরণ করছে, এমনটাই দাবি করছে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করছে। ডিআইএ জানিয়েছে পাকিস্তান শুধু পরমাণু অস্ত্রকে উন্নত করছে না, বরং পারমাণবিক কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তা জোরদার করছে। 2025 সালের মে মাস পর্যন্ত প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেখানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে ভারত বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পর্যবেক্ষণে থাকা দেশ। ইসলামাবাদ আগামী এক বছরের সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে ভারতকেই প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে সামরিক প্রস্তুতি ও পারমাণবিক সক্ষমতা উভয় খাতেই অগ্রাধিকার দেবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে পাকিস্তান তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে ভারতের তুলনায় উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে এই প্রতিযোগিতার ফলে দক্ষিণ এশিয়ার নতুন করে পরমাণু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। গ্লোবাল ফায়ার নামক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা 2025 সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতের হাতে রয়েছে 130 থেকে 140টি পরমাণু অস্ত্র। এই পাকিস্তানের হাতে রয়েছে 140 থেকে 150টি পরমাণু অস্ত্র। পরিসংখ্যান বলছে সংখ্যার দিক থেকে পাকিস্তান সামান্য এগিয়ে, যদিও দুই দেশে ক্রমাগত তাদের পরমাণু প্রযুক্তি উন্নত করতে কাজ করছে। পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকরণের পাকিস্তানের তৎপরতা মার্কিন প্রশাসনের দৃষ্টিতে আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিশেষ করে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর দক্ষিণ এশিয়ার অস্থিরতা বাড়ছে। এমন অবস্থায় পারমাণবিক অস্ত্র ভান্ডার আধুনিকরণের অঞ্চলে আরো অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের নয়া নীতিতে উদ্বেগ নেতানিয়াহুর, একঘরে হচ্ছে ইসরায়েল। মার্কিন রাজনৈতিক বহু আলোচিত চরিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব মঞ্চে নিজস্ব কৌশলগত কাণ্ডজ্ঞান নিয়ে ফিরে এসেছে, তবে তার এবারের প্রত্যাবর্তনে আরেকটু ভিন্ন, আরেকটু ধূসর। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সফরে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে গেলেও ইসরায়েল সফর করেনি। ইসরায়েলকে ট্রাম্পের এই উপেক্ষার নিছক কূটনৈতিক অনুশোচনা নয়, বরং এক গুচ্ছ রাজনৈতিক সংকেত। ট্রাম্প তার আগের আমলে যেভাবে ইসরায়েলের ঘেঁষা পররাষ্ট্রনীতি চালিয়ে গিয়েছিল, জেরুজালেমের দূতাবাস স্থানান্তর, গোলান মালভূমিকে ইসরায়েলি এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া, এই সবই ট্রাম্পের এবারের প্রশাসনের সঙ্গে বিস্তর ফারাক তৈরি করছে। ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সফরে থাকলেও তালিকাকে বাদ পড়ে গেছে দখলদার ইসরায়েল। আর এটি এমনই এক বহুল আলোচিত পদক্ষেপ ছিল যা বেশ কিছু রাষ্ট্রীয় উদ্বেগ ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। ট্রাম্প অবশ্য বলছে এটি কোনো অপমান নয়, বরং তার ভাষ্য অনুযায়ী এটি সফর ইসরায়েলের জন্য ভালো, কারণ তিনি আরব দেশগুলোর সঙ্গে নতুন স্বাভাবিকরণ চুক্তির ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তবে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক জানায় ট্রাম্পের এই সফর ও নীতিগত পরিবর্তনগুলো ইসরায়েলকে কেন্দ্র করে সরিয়ে আনার একটি ইঙ্গিত, আর এটি তেল আবিবের দারুণ অস্বস্তি সৃষ্টি করছে। এদিকে ট্রাম্প প্রশাসন আবারও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করছে। দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যেই চতুর্থ দফার আলোচনা হয়েছে, তবে এই আলোচনা বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের জন্য নতুন রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। তেল আবিবের বহুদিন ধরে ইরানকে একটি অস্ত্রবাদী হুমকি হিসেবে চিহ্নিত করে আসছে। সেই পরিস্থিতিতে ওয়াশিংটনের এমন এক নমনীয় কূটনৈতিক রূপ ইসরায়েলকে নিরাপত্তাহীনতার ফেলে দিয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে ট্রাম্প প্রশাসনে ইরানের সঙ্গে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনায় ফিরিয়ে যাওয়া। ইসরায়েল এই ইস্যুকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে। ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনাই মূলত নেতানিয়াহু সরকারের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজায়
চলমান ইসরায়েলি হামলার মাঝে ট্রাম্প সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। আর এটি এমন এক সময় এলো যখন তেল আবিবের চূড়ান্ত সাময়িক জবাব এর কৌশল নিয়েছে ট্রাম্প। আগেই শাসনে হলে হয়তো এমন ঘটনার মুখোমুখি হতো না নেতানিয়াহু, তবে এখন পরিস্থিতি ভিন্ন। ট্রাম্পের সরাসরি যুদ্ধবিরতির আহ্বান মূলত ইসরায়েলি নিরাপত্তার ভিত্তিতে মার্কিন সমর্থন দুর্বল হয়ে যাচ্ছে এমন উদ্বেগ জোরদার করে। নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি বন্ধ করো, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি দিয়ে উত্তর কোরিয়া বলছে, আমেরিকা যদি নিজের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে তাদের অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া থেকে বন্ধ থাকতে হবে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা KCNA তে প্রকাশিত এক বিবৃতিতে বলছে, মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্য দেশের জন্য আমেরিকার হুমকি সৃষ্টি করছে কিনা তার উপর নির্ভর করছে। তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা পরিত্যাগ করার পরামর্শ দিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার হুমকির কথা বলে বাড়াচ্ছে আমেরিকা, কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র ক্রমেই বাড়াচ্ছেন। সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতির কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করছে। অন্যদিকে উত্তর কোরিয়ার এ ধরনের পদক্ষেপকে তারা নিজের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে। বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার যুদ্ধ ঠেকাতে এবং মার্কিন পারমাণবিক অস্ত্র তৈরির ফলে সৃষ্ট অনিরাপদ মোকাবেলায় টেকসই ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। সূত্র বার্ডস্টোরে। গাজায় স্কুলে ইসরায়েলি বোমা হামলা, নিহত 25। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 25 জন নিহত হয়েছে। হামলার শিকার ফাহমি আল জারদাবি স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল। স্কুলে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে 2 জন রেড কর্মী এবং একজন সাংবাদিক রয়েছে। সোমবার 26 মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী আবারও ব্যাপক হামলা চালিয়েছে। উপত্যকাটিতে একটি স্কুলে বোমা হামলায় নিহত সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। নিহতদের মধ্যে রয়েছে 2 জন রেড ক্রসের কর্মী, একজন সাংবাদিক এবং একাধিক শিশু। নিহতদের মধ্যে মাত্র 11 বছর বয়সে গাজার ঘনিষ্ঠতম সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার ইয়াকিন হামদাদ রয়েছে। পৃথক প্রতিবেদনে আল জাজিরা বলছে, গত 48 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 12 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার শিশুর চরম অপুষ্টিতে শিকার হয়ে মৃত্যুর ঝুঁকিতে আসছে বলে সতর্ক করছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে গাজায় 70,000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এর আগে রোববার গাজায় মোহাম্মদ ইয়াসিন নামের 4 বছর বয়সী এক শিশু না খেতে পেরে মারা গেছে। এদিকে বোমাবর্ষণ ও স্থল অভিযানে আরো বাড়িয়েছে ইসরায়েল। এতে মাত্র এক সপ্তাহের প্রাণ হারিয়েছে প্রায় 600 জন। মধ্য গাজায় দেইর আল বারা শহরে একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত তাঁবুতে হামলায় এক মা ও তার সন্তানেরা নিহত হয়েছে। এস্তারা খান ইউনুসের পূর্বে বানি সুহেইলের আরেক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। ওই শিশুর পরিবারকে লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। উত্তর গাজায় জাবালে আরেকটি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে 2 নারী এবং 1 শিশু। এসব তথ্য নিশ্চিত করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা, বলছে প্রধানমন্ত্রী রবার্ট আবেলাম। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ভূমধ্যসাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এক ঘোষণা দিয়েছেন। রবিবার 25 মে রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি। তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, রবিবার এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ঘোষণা দেন, আগামী মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ। আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে রয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজার চলমান মানবিক সংকটের উপর। মাল্টা টুডের পত্রিকার বরাতে জানা যায়, গাজায় ইসরায়েলের লাগাতার হামলার বোমাবর্ষণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী আবেলা বলেন, এই মানবিক রাজনীতির দিকে আমরা চোখ বন্ধ রাখতে পারি না, যা প্রতিদিন আরো ভয়াবহ হয়ে উঠছে। তিনি বলেন, ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী 20 জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতির কার্যকর হবে। প্রধানমন্ত্রী আবেলা আরো বলেন, তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছে সেই ভয়াবহ ঘটনা যেখানে গাজায় দক্ষিণের খান ইউনুসের শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি শিশু চিকিৎসক ডক্টর আল নাজ্জারের 9 সন্তান নিহত হয়েছে। হামলায় ডাক্তারের স্বামী ও গুরুতর আহত হন এবং কখনো একমাত্র জীবিত সন্তান, মা বাবা, ভাই বোন হারিয়ে শোকে বয়ে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী আবেলা জানান, মাল্টা সরকার ডক্টর আল নাজ্জার ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত। উল্লেখ্য, মাল্টা ইতিমধ্যে একটি ফিলিস্তিনি
দূতাবাসকে স্বাগত জানিয়েছে এবং গত বছরে এপ্রিল মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকে সমর্থন জানিয়েছে, তবে এখনো দেশের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। সূত্র আনাদোলো এজেন্সি।